প্রিয় ছাত্রছাত্রী, এলিট ক্লাসরুমে তোমাদের আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। থার্ড সেমিস্টার ইতিমধ্যে তোমরা অতিক্রম করে চতুর্থ সেমিস্টারে পদার্পণ করেছো। তো আজকের ক্লাসে তোমাদের যে টপিকসটা নিয়ে আলোচনা করব, ক্লাস 12 এর সেমিস্টার 4 এর অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা ইউনিট 5 এর একটা চ্যাপ্টার। এই ইউনিট 5 এর আজকের লেকচার 1 তোমাদের সামনে আমি তো ইন্ট্রোডিউস করতে চলেছি। এবার আমরা অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিডস এই যে তিনটে টপিকস ওয়ান বাই ওয়ান আলোচনা হবে। প্রথমে আমরা অ্যালডিহাইড, তারপরে কিটোন, তারপরে কার্বক্সিলিক অ্যাসিড এই বিষয়গুলি নিয়ে প্রিপারেশন, কেমিক্যাল রিঅ্যাকশন, কেমিক্যাল এবং ফিজিক্যাল প্রপার্টিজ ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা আলোচনা হবে। তাহলে আজকের পড়া আমরা শুরু করি। তোমরা খুব মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা করবে। আর তোমাদের এটুকু জানিয়ে রাখছি, তোমাদের যে নোটসটা দেওয়া থাকবে সেই নোটস এবং ক্লাসে যে বিভিন্ন টপিকস ধরে ধরে আলোচনা হবে, বিভিন্ন রিঅ্যাকশনস ধরে ধরে আলোচনা করে, তার কোরেসপন্ডিং যে কোয়েশ্চেন্স গুলো থাকবে তার সাথে সাথে সেই কোয়েশ্চেন্স গুলো তোমরা ভালো করে লক্ষ্য করবে, কারণ সেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমি ক্লাসের প্রত্যেক অ্যালডিহাইড টপিকসটা যখন শেষ হয়ে যাবে, কিটোন টপিকসটা যখন শেষ হবে, কার্বক্সিলিক টপিকসটা যখন শেষ হবে, তাহলে প্রত্যেক চ্যাপ্টারের শেষে কিছু ইম্পর্টেন্ট ট্রান্সফরমেশন এবং কোয়েশ্চেন্স এসব বিষয়গুলো তোমাদের সামনে আলোচনা করব। তাহলে আজকের চ্যাপ্টার শুরু করি। এলিট্যাপে উচ্চ মাধ্যমিকের প্রতিটি সেমিস্টারে পড়াশোনা হবে আরো সহজ, কারণ সেখানে তুমি মাত্র 10 টাকায় পেয়ে যাবে বাংলা, ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের এক একটি চ্যাপ্টারের ভিডিও লেকচার, সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর। সেখানে ক্লাস 12 এর ছাত্রছাত্রীদের জন্য থাকছে 400টির বেশি ভিডিও লেকচার, 600টির বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর, সাথে প্রতিটি বিষয়ের বেস্ট টিচার্স এবং টিচার্সদের সাথে সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে। এই কোর্সে তোমরা 6 মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ, যার মূল্য মাত্র 10 টাকা প্রতি চ্যাপ্টার। তাহলে আর দেরি নয়, এখনই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও। দেখো, প্রিপারেশন অফ অ্যালডিহাইড এন্ড কিটোনস প্রথম পর্যায়ে এটা আলোচনা হবে। তাহলে আমরা অ্যালডিহাইড এবং কিটোনের প্রস্তুতি সম্পর্কে জানবো। কি জানবো? অ্যালডিহাইড এবং কিটোনের প্রস্তুতি সম্পর্কে। অ্যালডিহাইড এবং কিটোনের প্রস্তুতি সম্পর্কে। তাহলে দেখো, অ্যালডিহাইড এবং কিটোনের যদি প্রস্তুতি তোমাদের জানতে হয়, তাহলে প্রথমে তোমাদের কি জানতে হবে? অ্যালডিহাইড এবং কিটোন কারা, কিভাবে তুমি চিনবে, তার আইডেন্টিটি কি, এ বিষয়ে তোমাদের নোমেনক্লেচার। প্রথমে আমরা অ্যালডিহাইডের প্রিপারেশন সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে? তাহলে অ্যালডিহাইডের প্রিপারেশন সম্পর্কে যেহেতু আলোচনা করব, তাহলে আগে আমরা অ্যালডিহাইড, কিটোন এবং অ্যাসিড এস্টার বা অ্যাসিডের যে ডেরিভেটিভস সেগুলোর নোমেনক্লেচার সম্পর্কে একটা জেনারেল আইডিয়া আমাদের মাথায় আমরা নিয়ে নেব। তাহলে কি হবে, চ্যাপ্টারটা সম্পর্কে যখন আমরা অ্যালডিহাইডের প্রিপারেশন সম্পর্কে আলোচনা করব, তখন সেটা তোমার জন্য খুব সহজবোধ্য হবে। তারপর কিটোনের প্রিপারেশন সম্পর্কে যখন আলোচনা করব, তখন কেমিক্যাল রিঅ্যাকশন সম্পর্কে যখন আলোচনা করব, এই বিষয়টা তোমার জন্য খুব সহজ হয়ে যাবে। তাহলে নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে আমরা আজকের যে ক্লাসের মানে এই টপিকসের যে অবজেক্টিভস কি কি আমরা শিখব। প্রিপারেশন অফ অ্যালডিহাইড, কিটোনস আমি আগেই বলেছি তোমাদের। তো এক্ষেত্রে লার্নিং অবজেক্টিভস আমরা কি কি শিখবো এখন। নোমেনক্লেচার অফ অ্যালডিহাইডস এন্ড কিটোন, অ্যালডিহাইড এন্ড কিটোনস। প্রিপারেশন অফ অ্যালডিহাইডস, বুঝতেই পারছো এটা প্রিপারেশন মানে হচ্ছে প্রস্তুতি সম্পর্কে আমরা জানবো। তারপর প্রিপারেশন অফ কিটোনস, এটা আমরা কিটোন সম্পর্কে জানবো। ঠিক আছে? কিটোনের প্রস্তুতি সম্পর্কে। এখন দেখো যে তাহলে এই তিনটে টপিকস একটা ক্লাসে 1 ঘন্টার মধ্যে তো আমরা শেষ করতে পারবো না। তাহলে এক এক করে আজকে নোমেনক্লেচার অফ অ্যালডিহাইড, কিটোনস এই পোরশনটা শেষ হয়ে যাবে, এটা তোমরা ভালো করে শিখে নেবে। তারপরে প্রিপারেশন অফ অ্যালডিহাইডস, এই অংশটুকুর সমস্ত প্রিপারেশনটুকু হবে না, প্রিপারেশনের কিছু অংশ আজকে হয়ে যাবে, সেটা তোমরা ভালো করে শিখে নেবে। দেখো, নোমেনক্লেচার অফ অ্যালডিহাইড এন্ড কিটোনস। নোমেনক্লেচার মানে নামকরণ, অ্যালডিহাইড এবং কিটোনের নামকরণ। অ্যালডিহাইড
এবং কিটোনের নামকরণ। এই নামকরণের ক্ষেত্রে প্রথমে তোমাকে আইইউপিএসি আইইউপিএসি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এটা একটা সংস্থা যেটা অর্গানিক এবং ইনঅর্গানিক কম্পাউন্ড, সমস্ত কম্পাউন্ডের কি করে থাকে, নামকরণ দিয়ে থাকে। কেন নামকরণ দিয়ে থাকে? ফর আইডেন্টিটি অফ দ্য কম্পাউন্ডস, অর্থাৎ যে কম্পাউন্ডস গুলো নিয়ে আমরা ডিল করব, যে কম্পাউন্ডের কেমিক্যাল রিয়াকশন সম্পর্কে জানবো, তার আইডেন্টিটিটাকে জানার জন্য। তাহলে এবার আমরা সরাসরি নামকরণে চলে যাব। ঠিক আছে, প্রথমেই কমন নেমস অফ অ্যালডিহাইড, অ্যালডিহাইড গুলোর সাধারণ নাম। তোমরা ক্লাস 11-এ যখন আইইউপিএসি নোমেনক্লেচার পড়েছো তখন এগুলো সম্পর্কে জেনেছো যে আইইউপিএসি নামকরণ মেনে কিভাবে নাম করতে হয় একটা কম্পাউন্ডের, তার যে রুলস দেওয়া রয়েছে সেই রুলস এখানে তো বিস্তারিত আলোচনা করার সময় নাই, তোমরা 11-এ জেনেছো, তাই এখানে আমি শুধু নামকরণটা আলোচনা করব। এগুলো সব ট্রিভিয়াল নেম দেওয়া আছে বা প্রচলিত নাম। এই প্রচলিত নামগুলো থেকেই তোমাদের কেমিক্যাল রিঅ্যাকশনসে দেওয়া জানতে হবে, এগুলোই কেমিক্যাল রিঅ্যাকশনসে দেওয়া থাকবে, এগুলোই প্রিপারেশনে দেওয়া থাকবে যে তুমি কিভাবে বেনজালডিহাইড প্রিপারেশন করবে, তুমি কিভাবে অ্যাসিটালডিহাইড প্রিপারেশন করবে, তুমি কিভাবে স্যালিসালডিহাইড প্রিপারেশন করবে। এই যে ভ্যারাইটি টাইপ অফ রিঅ্যাকশনস, ভ্যারাইটিস টাইপ অফ কম্পাউন্ডস তুমি কিভাবে প্রিপারেশন করবে এই সম্পর্কিত আলোচনা একটার পর একটা ক্লাসে হবে। তো দেখো, প্রথমেই আমরা এই যে 1 নম্বর কম্পাউন্ড, সেই কম্পাউন্ডটা নিয়ে আলোচনা করছি। একে দেখো, এখানে লেখা রয়েছে অ্যাসিটালডিহাইড, তাহলে এটা হচ্ছে প্রচলিত নাম। প্রচলিত নাম, প্রচলিত নাম। তাহলে আমরা নামকরণ, আইইউপিএসি নামকরণ যদি করতে চাই তাহলে কোন দিক থেকে করব? এই কার্বনটাকে নাম্বারিং করব 1 2, দুটো কার্বন, তাহলে দুটো কার্বন থাকলে মিথ ইথ। নামকরণটা এইদিকে কেন করলাম? কারণ এইদিকে রয়েছে আমার ফাংশনাল গ্রুপ। এই ফাংশনাল গ্রুপটা কি? অ্যালডিহাইড যে ফাংশনাল গ্রুপ, সেই অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপটা এইদিকে রয়েছে, তার কার্বনটাকে আমি ফার্স্ট নাম্বারিং করব যেহেতু এটা টার্মিনাল কার্বন। মিথ ইথ, ইথ থাকলে ইথ, অ্যালডিহাইড গ্রুপের নামকরণ শেষে অ্যাল যুক্ত হয়, তাহলে দিস ইজ ইথানল। তাহলে এটার নাম কি? ইথানল। তাহলে এই কম্পাউন্ডটার নাম জানা হয়ে গেল আমাদের, ইথানল। আশা করি মনে থাকবে, পরবর্তীতে কিন্তু ভুল হওয়া চাই না, একদম মনে গেঁথে নিতে হবে কি যেভাবে শেখানো হচ্ছে। এরপর বেনজালডিহাইড, এটা ইম্পর্টেন্ট একটা কম্পাউন্ড, এটার প্রচলিত নাম হচ্ছে বেনজালডিহাইড। বেনজালডিহাইড, যারা বাংলায় লিখবে এটা ওরা বেনজালডিহাইড। ঠিক আছে, এটা হয়ে গেল। তারপর এটা স্যালিসালডিহাইড। দেখো, স্যালিসালডিহাইডের সাথে বেনজালডিহাইডের তোমাকে পার্থক্য করতে শিখতে হবে। পার্থক্যটা কিভাবে করবে? বেনজালডিহাইডে এখানে একটা সিএইচও গ্রুপ রয়েছে, কি রয়েছে? সিএইচও গ্রুপ রয়েছে। দেখো, এখানেও এই অংশটা হচ্ছে বেনজালডিহাইড, এখানে একটা সিএইচও গ্রুপ রয়েছে, তার সাথে কি রয়েছে? তার সাথে একটা এক্সট্রা ওএইচ গ্রুপ রয়েছে, তার বন্ধু ওএইচ রয়েছে। তাহলে দেখো, বন্ধুর সাথে পাশাপাশি অবস্থান করছে। তোমরাও যেমন এক বন্ধু, খুব ইন্টিমেট ফ্রেন্ডকে সব কথা শেয়ার করো, সমস্ত সবকিছু ভাবনা চিন্তা করে বলো, তোমার জীবনের অনেক কথাই বলো, তাহলে এরা দুই বন্ধু সবসময় পাশাপাশি থেকে একটা কম্পাউন্ডের নামকরণ করেছে, সেটার নাম কি? স্যালিসালডিহাইড। তাহলে স্যালিসালডিহাইডের ক্ষেত্রে অ্যালডিহাইডের সাথে তার নেক্সট পজিশনে বেনজিন রিং এর কি হবে? একটা ওএইচ গ্রুপ যুক্ত থাকবে, সেই ওএইচ গ্রুপটার সাপেক্ষে এটাকে বলছে স্যালিসালডিহাইড। দেখো, সিস্টেম অফ কার্বন নাম্বারিং, দেখো আলফা বিটা গামা সিস্টেম। তাহলে আলফা বিটা গামা সিস্টেম এর ক্ষেত্রে কি? যেই দিকে আমার ফাংশনাল গ্রুপটা থাকবে, সেটা অ্যালডিহাইড থাকুক, অ্যাসিড থাকুক, যাই থাকুক না কেন, তোমাকে ওই পার্টিকুলার ফাংশনাল গ্রুপটার রেসপেক্টিভ, তাহলে এখানে দেখো সিএইচও একটা অ্যালডিহাইড গ্রুপ রয়েছে, এখানে সিএইচও একটা অ্যালডিহাইড গ্রুপ রয়েছে, তাহলে তার রেসপেক্টে দেখো এইটাকে বাদ দিয়ে আমি তার ঠিক প্রথম কার্বন, আচ্ছা আমি এইদিকে দাঁড়াই, এইদিকে দাঁড়ালে বুঝতে পারো এটার রেসপেক্টে প্রথম যে কার্বনটা, সেই প্রথম কার্বনটাকে কি করি আমরা? আলফা নামকরণ করব, তারপরে কার্বনটাকে বিটা, তারপরে কার্বনটাকে গামা। তাহলে এবার তার সাথে
এটাকে তাহলে আমি বলতে পারতাম যে আলফা বিটা গামা হয়ে গেল। এবার দেখো বিটার রেসপেক্টে একটা প্রতিস্থাপক বা সাবস্টিটিউয়েন্ট রয়েছে, সেটা ব্রোমিন। তাহলে বিটা ব্রোমো মিট ইথ প্রোপ, এটা তাহলে এবার কার্বনটাকে নাম্বারিং করে দিই, 1 2 3 4। চারটা কার্বন থাকলে বিউটেন, অ্যালডিহাইড থাকলে বিউটান অ্যালডিহাইড। বিটা পজিশনে কি রয়েছে? ব্রোমো, তাহলে বিটা ব্রোমো বিউটা অ্যালডিহাইড, বিউটাল ডিহাইড। বুঝতে পেরেছো? তাহলে স্যার এটাকে আলফা বিটা গামা করে নামকরণ করতে হবে? কোনো দরকার নেই, এটাকে 3 ব্রোমো বিউটালডিহাইড বলতে পারো, কোনো সমস্যা নেই। 3 ব্রোমো বিউটালডিহাইড। একই রকম ভাবে এটা দেখো, এটা একটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড, কারণ এখানে আনস্যাচুরেটেড কেন বলবো আমরা? আনস্যাচুরেটেড এই কারণে বলবো যে এটা একটা ডাবল বন্ড রয়েছে। তাহলে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে সেক্ষেত্রে আমরা সেটাকে আনস্যাচুরেটেড কম্পাউন্ড বলি। এক্ষেত্রে দেখো এটাকে 1, এটাকে 2, এটাকে 3, এটাকে 4, এটাকে 5। তাহলে 5টা কার্বন থাকলে পেন্ট, 2 নাম্বার পজিশনে ইন রয়েছে, তাহলে পেন্টিন, আর তার সাথে অ্যালডিহাইড রয়েছে, তাহলে পেন্টিন প্লাস অ্যালডিহাইড, তাহলে পেন্টালডিহাইড, তাহলে পেন্টি অ্যালডিহাইড, তাহলে পেন্ট অ্যালডিহাইড। তাহলে আলফা বিটা পেন্ট অ্যালডিহাইড। এটাকে আলফা বিটা কেন বলবো? আলফা বিটা পজিশনে ডাবল বন্ড রয়েছে। যদি আলফা বিটা না বলে আমি যদি আইইউপিএসসি নোমেনক্লেচার অনুসারে শুধুমাত্র নাম্বারিং করতাম, নাম্বারিং অনুসারে যদি নামকরণ করতাম, তাহলে কি হতো? নাম্বারিং অনুসারে নামকরণ করতে তাহলে 2 3 পেন্টালডিহাইড, 2 3 পেন্ট ইন অন অ্যালডিহাইড, বা 2 3 পেন্টালডিহাইড, কোনো সমস্যা নেই। আমি এটা লিখে দিচ্ছি, দেখো 2 3 পেন্টিন অন অ্যালডিহাইড, পেন্টিন অন অ্যাল, এটা করতে পারো। 2 3 পেন্টিনাল, এটাও করতে কোনো সমস্যা, 2 3 পেন্টিনাল। তারপরে পেন্টিন অন অ্যালও করতে পারো বা পেন্টিন অ্যালও করতে পারো, এটাও করতে পারো। তাহলে এই ছিল আলফা বিটা নামকরণ। নেক্সট হচ্ছে আইইউপিএসসি নেমিং অফ অ্যালডিহাইড। যখন এই যে এর আগেরটা পেন্টিন অ্যাল করলাম, তাহলে এটাকে 1 2 3, ওইটাই আবার পেন্টিন 2 ইনাল করেছে। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস এটা তোমাদের বলে রাখি, 2 নাম্বার পজিশনে যেহেতু আছে, শুধু 2 নাম্বার পজিশনটাকে নিতে হবে, নাহলে এটা ডাই বলে দিতে হতো। আচ্ছা, এটা 2 পেন্টিনাল, এটাও বলা যাবে, ঠিক আছে। এটা 2 পেন্টিনাল, পেন্টিন ওয়ানাল, এটাও বলা যাবে। নেক্সট যেটা হচ্ছে দেখো সাফিক্স অ্যাল, নামকরণের শেষে আমরা সাফিক্সে অ্যাল যখন উচ্চারণ করব তখন নামকরণ কি হবে? এই কম্পাউন্ডটা দেখো, এর আগে 1 2, তাহলে দুটো কার্বন, তাহলে এটা হচ্ছে ইথ, 1 নাম্বার পজিশনে অ্যাল আছে আর 1 বন্ধন দ্বারা যুক্ত আছে, তাহলে ইথ যোগ এন যোগ অ্যাল, তাহলে এটা নামকরণ কি হচ্ছে? ইথানল। ঠিক আছে, বাংলায় এটাকে লিখবে ইথানল। ওকে, এটাকে কি লিখবে? ইথানল। দেখো 1 2 3 4 5, বাচ্চা ছেলের মতো একটু করে শিখিয়ে দিচ্ছি, কারণ তোমরা এখনো তো পরিপক্ক হওনি। যতই 12-এ পড়ো, ম্যাচুরেশন আদৌ একটু একটু এসেছে, পুরোপুরি ম্যাচুরেশন আসতে এখনো অনেক ছেলের মধ্যে বাচ্চা ছেলের মতো কথাবার্তার ভাব দেখতে পাই। তো তোমরা এখনো আপাতত একটু বাচ্চা ছেলেই আছো, বড় হবে, কলেজে যখন যাবে, কলেজে গিয়ে মস্তিষ্ক আরো পরিণত হবে, বুদ্ধির আরো বিকাশ হবে, তখন তোমাদের মধ্যে বিভিন্ন ধরনের ম্যাচুরেশন আসবে। এখানে যেমন কম্পাউন্ডের মধ্যে আনস্যাচুরেশন আসছে, তখন তোমরা ডাবল বন্ডের পরিবর্তে যখন এক বন্ডে পুরোপুরি স্যাচুরেশন আসবে তোমাদের মধ্যে। কেমিস্ট্রির এই যে জিনিসগুলো তোমাদের এগুলো ফিলিংস আসতে হবে, তোমরা তাড়াতাড়ি স্যাচুরেটেড হয়ে যাও, তাহলেই তোমরা তোমাদের যে ফিউচার লাইফ সেখানে তোমরা মানে স্টেবিলিটি গেইন করতে পারবে, প্রতিষ্ঠা লাভ করতে পারবে। আর যদি আনস্যাচুরেশনে ভোগো, তাহলে তো প্রতিষ্ঠা লাভ করার পরিবর্তে আর 5টা স্টুডেন্ট যারা অনেকেই বিভিন্ন ধরনের মিসগাইডেড হচ্ছে সোসাইটি দ্বারা, তারাও তোমাদের মতো মিসগাইডেড হবে। ঠিক আছে, যাই হোক, 1 2 3 4 5, 5টা কার্বন, এটা হচ্ছে পেন্ট নামকরণের ক্ষেত্রে হবে। তাহলে যদি পেন্ট হয়, তাহলে পেন্ট 2 নাম্বার কার্বনে ইন আছে, আর
এখানে তো 3 নাম্বারও রয়েছে, তাহলে 3 নাম্বারকে আমরা কেন বললাম না? দ্বিবন্ধ যদি আনস্যাচুরেশন থাকে, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড, নাম্বারিং যেটা কম হবে সেই নাম্বারিংটাকে আমাদের ইউটিলাইজ করতে হবে। তাহলে এক্ষেত্রে পেন্ট 2 in 1L এটাও বলতে পারি, বা 2 পেন্টিন 1L ও বলতে পারি, এইভাবে নামকরণগুলো করতে পারি। তাহলে এখানে হবে পেন্ট 2 in 1L, এইটা হচ্ছে নাম। এই যে এখানে সাইক্লোহেক্সেন কার্বালডিহাইড, তাহলে দেখো এটা কি? একটা সাইক্লোহেক্সেন রিং। সাইক্লোহেক্সেন কি? এটা একটা সাইক্লোহেক্সেন রিং। তাহলে সাইক্লোহেক্সেন রিং, এবার সাইক্লোহেক্সেন রিং এর সাথে অ্যালডিহাইড যুক্ত রয়েছে, তখন সেক্ষেত্রে এই অ্যালডিহাইডটাকে আমরা কি বলবো? কার্বালডিহাইড। কার্বালডিহাইড, দেখো সাইক্লোহেক্সেন কার্বালডিহাইড নামকরণ করা হয়েছে। তাহলে আশা করি তোমরা এটা বাংলায় লিখতে পারবে, সাইক্লোহেক্সেন কার্বালডিহাইড। ঠিক আছে, নেক্সট দেখো এই যে 2 হাইড্রক্সি বেনজেলডিহাইড। তাহলে এই যে কম্পাউন্ডটা, এটা একটু আগে অন্য নামে জেনেছিলাম, বলো তো কি? ঠিক এইভাবেই বলছিলাম যে অর্গানিক কেমিস্ট্রি যে ডিফারেন্ট নেম, সেটা তোমাকে পরিচিত হতে হবে। দেখো অনেক মানুষ ঘরকুনো হয়, সমাজের সাথে পরিচিত হতে চায় না, গ্রামের লোকজনের সাথে কথা বলতে চায় না, তাহলে সেক্ষেত্রে তার পরিচিতিটা বাড়ে না। এই যে অর্গানিক কম্পাউন্ড গুলোকে দেখছো, এগুলো খুব ভার্সটাইল এবং ভ্যারাইটি অফ ওটাকে কি বলবো, যে মুখোশ, বিভিন্ন মুখোশ, মানে বিভিন্ন মুখোশের আকারে থাকে। তো সেক্ষেত্রে তোমাকে চিনতে হবে যে একটু আগে এটা স্যালিসাইলডিহাইড নামে জেনেছিলে, তারপর যখন নামকরণ করছো তখন দেখো ইউপ্যাক নামকরণের ক্ষেত্রে 2 হাইড্রক্সি বেনজাইলডিহাইড জানছো। তাহলে স্যালিসাইলডিহাইড এবং 2 হাইড্রক্সি বেনজাইলডিহাইড ইজ দ্য সেম কম্পাউন্ড। এবার তোমাকে যদি বলে দেই যে ফেনল থেকে তোমাকে 2 হাইড্রক্সি বেনজাইলডিহাইড প্রস্তুত করতে হবে, ফেনল থেকে স্যালিসাইলডিহাইড বললো না চালাকি করে এক্সামিনার, তখন তুমি ঘাবড়ে গেলে। এই জায়গাটা হলে চলবে না, এখানেই তোমাকে অন্য ছাত্রের সাথে ডিফারেন্ট হতে হবে। তা এইটা তোমাকে পরিচিত হতে হবে কম্পাউন্ডের সাথে। কম্পাউন্ডের সাথে যত বেশি ইলাবোরেটলি পরিচিত হবে, তত বেশি তুমি ভালো নাম্বার পাবে, তত বেশি তুমি সাবজেক্ট সম্পর্কে ভালো নলেজ অ্যাডাপ্ট করতে পারবে। তাহলে এই ক্ষেত্রে দেখো 2 হাইড্রক্সি বেনজাইলডিহাইড হয়ে গেল এটা। তাহলে এটাকে আমরা কি জানলাম? কি স্যালিসাইলডিহাইড নামে জেনেছি, স্যালিসাইলডিহাইড। ঠিক আছে, এটাকে আমরা স্যালিসাইলডিহাইড নামে জেনেছি। আর এটা যেমন 4 হাইড্রক্সি 3 মিথক্সি বেনজাইলডিহাইড, এটা একটা ইম্পর্টেন্ট একটা কম্পাউন্ড, সবার পছন্দের একটা জিনিসের মধ্যে এটা থাকে। এটা 4 হাইড্রক্সি 1 2 3 4, তাহলে 4 হাইড্রক্সি 3 মিথক্সি বেনজাইলডিহাইড, তাই তো? দিস ইজ ভ্যানিলিন। এটাকে কি বলা হয়? ভ্যানিলিন বলা হয়। ভ্যানিলিন। আইসক্রিম খেয়েছো তো, ভ্যানিলা আইসক্রিম, সেটা কি থাকে? ভ্যানিলিন যুক্ত করা থাকে। এই যে এখানে দেখছো এই ভদ্রলোককে বিভিন্ন রূপে অবস্থান করছে, এই ভদ্রলোকই সেই আইসক্রিমের মধ্যে থাকে। আরো বিভিন্ন ভ্যানিলা বিভিন্ন কম্পাউন্ড থাকে, বিভিন্ন খাদ্যদ্রব্যের মধ্যে থাকে, সেই ভ্যানিলাই। তাহলে একেই আমরা ওই খাদ্যদ্রব্যের মধ্যে দেখি এবং ওর যে সুস্বাদু সেন্টটা সেটা আমরা উপভোগ করি। ঠিক আছে, তো এক্ষেত্রে নেক্সট যেটা হচ্ছে যে কমন নেম অফ দ্য কিটনস, কিটনের কমন নেম সম্পর্কে জানবো। যেমন এটা দেখো মেথিত প্রোপ 3টে কার্বন, তাহলে এটা হচ্ছে প্রোপানন। এটা কি? প্রোপানন, এটা হয়ে গেল। তারপর এক্ষেত্রে দেখো এটাকে আমরা বলছি অ্যাসিটোফেনন। এই এত কিছু লেখার দিকে নজর দেবে না, লিখে রেখেছি, বলে দিচ্ছি কেন, যেগুলো আমি সহজভাবে বলছি। এটা দেখো বেনজিন রিং এর সাথে এক্ষেত্রে একটা CH3, এটার পরিবর্তে যদি একটা বেনজিন রিং যুক্ত থাকে তাহলে এটাকে অ্যাসিটোফেনন বলবো, অ্যাসিটোফেনন। তারপরে এখানে দেখো দুটো মিথাইল গ্রুপের পরিবর্তে যদি দুটো বেনজিন রিং থাকে তাহলে এটাকে বেনজোফেনন বলবো, লেখা রয়েছে বেনজোফেনন, বেনজোফেনন। ঠিক আছে, এবার দেখো নেক্সট যে কম্পাউন্ডটা আলফা ড্যাশ বিটা ড্যাশ গামা ড্যাশ, সিস্টেম অফ কার্বন নাম্বারিং। দেখো এক্ষেত্রে এখানে একটা কার্বন রয়েছে বা গ্রুপ রয়েছে, দেখতে পাচ্ছ কিটো গ্রুপ।
এ পাশেও একটা কার্বন চেন গেছে, এ পাশেও একটা কার্বন চেন গেছে, সেক্ষেত্রে নাম্বারিংটা কি হবে? দেখো আমি যদি এটা রেসপেক্টে এইদিকে নাম্বারিং করি তাহলে এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, এটা গামা কার্বন, ঠিক আছে? এটা গামা, দেখতে অনেকটা ওয়াই এর মতো হয়, এটা গামা লিখেছে, ঠিক আছে? এই যে গামা। আর এই ক্ষেত্রে তারপরে রাইট সাইডের যে কার্বনগুলো রয়েছে সেই কার্বনগুলোর ক্ষেত্রে আলফা ড্যাশ, বিটা ড্যাশ এবং গামা ড্যাশ, ঠিক আছে? তাহলে এই যে আলফা ড্যাশ, বিটা ড্যাশ এবং গামা ড্যাশ এবং আলফা, বিটা, গামা এগুলো এভাবে নামকরণ করা হয়। তাহলে এক্ষেত্রে নাম ওয়ান, তাহলে পরের কম্পাউন্ডটা, তাহলে এইটা হচ্ছে একটা জটিল কম্পাউন্ড। যদি এই ধরনের কম্পাউন্ড দেই তাহলে এইভাবে তোমাকে নাম্বারিং করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সাফিক্সের নিয়ম কি? সাফিক্সের নামকরণের ক্ষেত্রে ওন যুক্ত হয়, কি ওন, কিটোন, তাই তো? তাহলে এই ক্ষেত্রে দেখো 1 2 3, এটাকে কি নামকরণ করব? এটাকে নামকরণ করব প্রোপানন। সুন্দরভাবে লেখা রয়েছে প্রোপানন, আশা করি তোমরা বাংলায় লিখতে পারবে। এটাকে কি বলে? প্রোপানন। তারপরে দেখো এটার নামকরণ কি করে করব? নামকরণ এটা কার্বন, তাহলে কার্বনের রেসপেক্টে দেখো এইদিকে একটা কার্বন চেন গেছে, এইদিকে একটা কার্বন চেন গেছে, তাহলে এক্ষেত্রে কিভাবে নামকরণটা করব? যখন কোনো ফাংশনাল গ্রুপ এই ধরনের, এটা 1 2 3, তাহলে তিনটে কার্বন মানে প্রোপ, আর এইদিকে একটা রিং গেছে, সেই রিংটাকে কি রিং? ফিনাইল রিং। তাহলে এই রিংটার নামকরণ হবে, যেহেতু এক নাম্বার কার্বনের সাথে যুক্ত রয়েছে, দিস ইজ 1 ফিনাইল, তাহলে এটার নাম হবে এই যে 1 ফিনাইল। মিট ইথ প্রোপ, প্রোপ এক বন্ধন দ্বারা যুক্ত থাকায় এন, তাহলে এটা হচ্ছে প্রোপ এন। আর এক নম্বর কার্বনে একটা কিটো গ্রুপ রয়েছে, দ্যাটস ওয়াই দিস ইজ ওন, সো 1 ফিনাইল প্রোপ আন 1 ওন, ঠিক আছে? এইটা নাম। তাহলে 1 ফিনাইল, 1 ফিনাইল প্রোপান 1 ওন, এটা গেল। এবার দেখো এটা একটা কম্পাউন্ড, তাহলে এটার নামকরণ কি করে করব? 1 2, আচ্ছা যেহেতু দ্বিবন্ধনকে কম নাম্বারিং করতে হবে তাহলে আমি এইখান থেকে নাম্বারিংটা কম করছি, ঠিক আছে? 1 2 3 4 5 6, না নাম্বারিংটা ঠিক হলো না। নাম্বারিংটা এগেন আমি করছি তোমাদের সামনে, যেটা হচ্ছে যে নাম্বারিংটা 1 2 3 4 5। দেখো এটা হচ্ছে এখানে CH3 রয়েছে, কি রয়েছে? CH3। তাহলে এই CH3টা মিথাইল, তাহলে 3 নাম্বার পজিশনে মিথাইল রয়েছে, ওই কারণে এটাকে আমরা বলবো 3 মিথাইল। তাহলে 3 মিথাইল সাইক্লো, এটা কি? পেন্টেন, তাহলে 3 মিথাইল সাইক্লোপেন্টেন, এটা ও হবে, এটা ছুটে গেছে, এটা ও হবে, তাহলে সাইক্লোপেন্টানন। তাহলে এটা হচ্ছে এই যে এটা ছিল, তাহলে এটা তো সাইক্লোপেন্টানন ছিল। তাহলে এই সাইক্লোপেন্টানন থেকে আমাকে কি করতে হয়েছে? 3 নাম্বার পজিশনে যে মিথাইল সাবস্টিটিউয়েন্ট রয়েছে সেই মিথাইল সাবস্টিটিউয়েন্টের পরিবর্তে এটা সাইক্লোপেন্টানন, তাই 3 মিথাইল সাইক্লোপেন্টানন, ঠিক আছে? এবার এটাতে চলে এসো, তাহলে 1 2 3 4 5 6 7 8। স্যার আপনি এই দিক থেকে কেন করলেন? আপনাকে তো এই দিক থেকে করতে পারতেন না। এই যে কিটো গ্রুপ ফাংশনাল গ্রুপ, তোমাদের আগেই বলা রয়েছে যে ফাংশনাল গ্রুপে যত সম্ভব কম নাম্বারিং করতে হবে। তাহলে আমি যদি ওই দিক থেকে আসি তাহলে এটা অনেক বেশি নাম্বারিং পাবে, স্বভাবতই তোমরা দেখতে পাচ্ছ। এই দিক থেকে গেলে আমার এটা কম নাম্বারিং পাবে, তাহলে নাম্বারিং যেহেতু কম পাবে তাই এক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8। তাহলে দেখো সাবস্টিটিউয়েন্ট গুলো কি কি আছে? 5 নম্বরে ব্রোমিন আছে, দ্যাট ইজ 5 ব্রোমো। তারপরে 4 নম্বরে কি রয়েছে? মিথাইল, দ্যাট ইজ 4 মিথাইল। 1 2 3 4 8টা কার্বন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ নাম্বারিং করে দিয়েছি। তাহলে অকটেন 2 1, তাহলে 5 ব্রোমো 4 মিথাইল অকটেন 2 1। কি বললাম? 5 ব্রোমো 4 মিথাইল অকটেন 2 1। তাহলে এই হলো নাম্বারিং। নেক্সট হচ্ছে দেখো, এবার তোমরা এত কিছু শিখলে নাম্বারিং, নেমিংস, ট্রিভিয়াল নেমস, তারপর সাফিক্সের নামকরণ কি কি হয়, প্রচলিত নাম কি, এগুলো শিখলে। তো একটু তোমাদের পরীক্ষায় পরখ করে নিতে হবে না? 1 বছর ধরে অনেক কিছু শিখছো, পরীক্ষার হলটা তোমার কাছে শত্রুর মতো, শত্রু, এনিমি, তাই তো? তো
কোয়েশ্চেন গুলো তোমার কাছে পরীক্ষা হলে যখন যাবে তোমাকে শত্রু মনে করবে, যে ও যেন আমাকে সলভ করতে না পারে, কিন্তু কোয়েশ্চেন গুলোকে তোমাকে ডিফিট করতে হবে, পরাজিত করতে হবে বাই ইয়োর স্ট্রেংথ, বাই ইয়োর নলেজ, তোমার শক্তি, তোমার ক্ষমতা, তোমার 1 বছরের যে নিষ্ঠা, শ্রম, পরিশ্রম সেটা দিয়ে। তো সেটা তাহলে কি করে করবে? এই যে এতক্ষণ ধরে শেখালাম, তুমি 2 দিন ধরে প্র্যাকটিস করবে, 3 দিন ধরে প্র্যাকটিস করবে, তারপর তুমি কোয়েশ্চেন পেপারস নিয়ে বসবে, তখনই তোমার আসল ক্ষমতাটা বোঝা যাবে। ঠিক আছে, এবার দেখো এইটার নাম্বারিং তুমি কি করে করবে। প্রথম কথা হচ্ছে যে নেমিংস, তাহলে রাইট দ্য আইউপ্যাক নেম অফ দ্য ফলোইং কম্পাউন্ডস, তোমাকে এই কম্পাউন্ড গুলোর আইউপ্যাক নামকরণ করতে হবে। এখানে একটা দিয়েছি, তারপরে দিয়েছি, তারপরে দিয়েছি, পরের স্লাইডটা আমার অ্যান্সার করে দেওয়া হবে, কিন্তু আগে তোমাদের জানবো যে এটা কিভাবে করবে। দেখো প্রথমে আমাদের প্রথম কাজ হচ্ছে নাম্বারিং করা। 1 2 3 4 5 6। আমি যদি এই দিক থেকে নাম্বারিং করি, পেনটা একটু চেঞ্জ করছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 1 2 3 4 5 6, এইদিকে গুলো 6, এইদিকে গুলো 6, তাহলে আমি স্ট্রেট চেন বরাবর নিয়েছি যাতে তোমরা সেটা বুঝতে পারো। তাহলে দেখো এই দিক থেকে গেলে আমার যে কিটো গ্রুপটা রয়েছে সেটাকে আমি 3 এ নাম্বারিং করতে পেরেছি। আমি যখন এই দিক থেকে আসছি তখন আমার এই কিটো গ্রুপটা এই যে পিঙ্ক কালারে দেওয়া রয়েছে, সেক্ষেত্রে আমার এটা কততে 4 এ নাম্বারিং করতে পেরেছি। তাহলে আমাকে ফাংশনাল গ্রুপে যত সম্ভব কম নাম্বারিং করতে হবে। তাহলে কম নাম্বারিং করার ক্ষেত্রে কি হবে, যে আমার নামকরণটা এই দিক থেকে হবে। তাহলে 1 2 3 4 5 6, তাহলে 1 2 3 4 5 6 এটা হয়ে গেল। এবার তাহলে এটা হেক্স, যেহেতু এক বন্ধন দ্বারা যুক্ত রয়েছে তাহলে এটা হেক্স। তাহলে এটা 2 মিথাইল, দেখো 2 নাম্বার পজিশনে রয়েছে মিথাইল, তাহলে 2 মিথাইল হেক্সেন 2 3 on, সরি 3 on, 2 মিথাইল হেক্সান 3 on, এটা একটা গেল। এটার ক্ষেত্রে নামকরণ কি হবে, দেখো 1 2 3 4, এটা নামকরণ হয়ে গেল। তারপর এই দিক থেকে নামকরণ 1 2 3 4 5, তাহলে এই হচ্ছে নামকরণের প্যাটার্ন। তাহলে তোমাদের সহজ করে বোঝানোর জন্য আমি নামকরণটা বলে দিই। দেখো 2 মিথাইল হেক্সান 3 on, এটা লেখা হয়েছে, আমি লিখেছি। কিভাবে লিখতে হবে, মার্কার দিয়ে একদম পুরো মার্ক করা রয়েছে হলুদ মার্ক দিয়ে, সেটা তোমার 2 মিথাইল হেক্সান 3 on। আমি এক্ষেত্রে নাম্বারিংটা করেছিলাম, দেখো 4 অবধি নাম্বারিং করেছিলাম, তারপরে কিন্তু আর নাম্বারিং করিনি। সেক্ষেত্রে সেটা নামকরণ কি হবে, দেখো 3 নাম্বার পজিশনে মিথাইল রয়েছে, আমি 3 নাম্বার পজিশনে মিথাইল রয়েছে, সেক্ষেত্রে 3 তে মিথাইল রয়েছে, 4 এ একটা বেনজিন রিং রয়েছে, তাহলে সেক্ষেত্রে নামকরণটা কি হবে, 3 মিথাইল 4 ফিনাইল, 4 নাম্বার পজিশনে ফিনাইল। দেখো 1 2 3 4, 4টে কার্বন, যেহেতু এটাকে আর কি, এটাকে সাবস্টিটিউয়েন্ট বা প্রতিস্থাপক রূপে আমি কি করেছি, কনসিডার করেছি। তাহলে যেহেতু আমি এটাকে সাবস্টিটিউয়েন্ট বা প্রতিস্থাপক রূপে কনসিডার করেছি, তাহলে সেটা আর কার্বন চেনের মধ্যে আসবে না। তাহলে এটা যেহেতু কার্বন চেনের মধ্যে আসবে না, তাহলে 3 ফিনাইল, সরি 3, এই যে মিথাইল রয়েছে, মিথাইল 4 ফিনাইল, এই যে ফিনাইল গ্রুপটা রয়েছে, তাহলে 4 ফিনাইল বিউটান, মেথিল প্রোবিউট, 4টে কার্বন বিউটান, 1 নাম্বার পজিশনে অ্যালডিহাইড গ্রুপ রয়েছে, এটাকে আমরা অ্যাল বলবো। ঠিক আছে, তাহলে 4 ফিনাইল বিউটান 1 অল, এটা একটা ভালো কম্পাউন্ড। এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো নেমিং এর জন্য, তোমাদের কম্পাউন্ডের সাথে পরিচিত হওয়ার জন্য। মানে এগুলো তোমাদের প্র্যাকটিস হিসাবে করা, কারণ যদি দিয়ে দেয় 1 নম্বর প্রশ্ন যে এই কম্পাউন্ডটার নাম কি, তোমার আইউপ্যাক নামকরণ সম্পর্কে সঠিক ধারণা আছে কিনা, এটা যদি এক্সামিনার তোমাকে টেস্ট করতে চায়, তাহলে সেই টেস্টে ফেল হলে ভাববে যে এই ছেলে কেমিস্ট্রি কিছুই জানে না, নামকরণ সম্পর্কে কোনো বেসিক আইডিয়াজই নেই। এই জায়গাগুলো তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে এইটা, দেখো 1 2 3 4 5, তাহলে 4 নাম্বার পজিশনে কি রয়েছে, একটা মিথাইল গ্রুপ রয়েছে, তাহলে 4 মিথাইল। 3 নম্বরে অক্সো, যেহেতু দুটো কার্বনিল গ্রুপ রয়েছে, একটা অ্যালডিহাইড একটা কিটো, তাহলে আগে কিটোটাকে বলে দেবো 3 অক্সো পেন্টান অনওয়াল। দেখো আমি এগুলো বলে দিচ্ছি এক নাগারে যে এটা এইভাবে হয়,
এখানে কিন্তু তোমাকে আইইউপ্যাক নোমেনক্লেচারের যে ক্লাস সেটা দেখতে হবে, সেটা আমার ইউটিউবে রয়েছে ক্লাস, এবং হ্যাঁ ইউটিউবে রয়েছে, সেখানে তোমরা সেটা দেখতে পারো আইইউপিএসসি নোমেনক্লেচারের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে 4 মিথাইল 3 অক্সো পেন্টান 1 ওয়াল অ্যাল, এটা নামকরণ। এই ছিল তোমাদের কনসেপ্টের আইইউপিএসসি নেমিং এর যা কিছু করালাম। কনসেপ্টটা চেক করার জন্য 3খানা কোয়েশ্চেন, বাছাইকৃত কোয়েশ্চেন বলা যেতে পারে, তো সেইগুলোর নামকরণ আমি আনসার সহ বলে দিলাম। এরকম আরো ভ্যারাইটি অফ কোয়েশ্চেন্স তোমরা প্র্যাকটিস করবে, আর কোয়েশ্চেন্সে দেওয়া থাকবে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, দেখো নেক্সট আছে প্রিপারেশন অফ অ্যালডিহাইড। আমরা এতগুলো অ্যালডিহাইডের নাম জানলাম, আইইউপ্যাক নাম জানলাম, এবার এগুলো আমরা প্রস্তুত করব কিভাবে। ঠিক আছে, তাহলে প্রিপারেশন অফ অ্যালডিহাইড, এই যে দেখছো প্রস্তুতি অ্যালডিহাইডের, সেটা নিয়ে আলোচনা করব। প্রিপারেশন অফ অ্যালডিহাইড প্রস্তুতিতে প্রথম হচ্ছে অ্যাসিড ক্লোরাইড। অ্যাসিড ক্লোরাইড এর প্রস্তুতিটা কিভাবে করব, দেখো অ্যাসিড ক্লোরাইডের প্রস্তুতি করার জন্য তোমাকে যেটা প্রথমে করতে হবে যে RCOCl, এটা একটা অ্যাসিড ক্লোরাইড। ঠিক আছে, দেখো তার সাথে আমি হাইড্রোজেন নিয়েছি, লেড নিয়েছি, বেরিয়াম সালফেট নিয়েছি। আমি আস্তে আস্তে বলছি এবং খুব ধীরে তোমাদের বোঝানোর জন্য খুব ধীরে ধীরে বলছি, তোমরা ভালোভাবে শুনবে। দেখো COCl গ্রুপটা থেকে Cl গ্রুপটা বেরিয়ে গিয়ে RCHO তৈরি হয়েছে, তার মানে এখানে একটা রিডাকশন রিঅ্যাকশন বা বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে। দেখো স্টুডেন্টস, তোমাদের এখানে একটা প্রশ্ন আসতে পারে, এটা একটু স্ট্যান্ডার্ড লেভেলের ভাবনা চিন্তা থেকে প্রশ্নটা তোমাদের দেয় না বা দেবে না। অ্যাসিটাইল ক্লোরাইড থেকে অ্যালডিহাইড প্রস্তুতির বিক্রিয়া ইন দ্য প্রেজেন্স অফ H2 lead বেরিয়াম সালফেট কি ধরনের বিক্রিয়া? জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া, তোমার কাছে এটা জানতে চাইতে পারে। এটা অবভিয়াসলি একটা বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, এটুকু তোমাদের বলে দিলাম, কারণ তড়িৎ-ঋণাত্মক মৌলের এলিমেন্ট হয়েছে, হাইড্রোজেনের ইনক্লুড হয়েছে। ঠিক আছে, তো এই রিঅ্যাকশনটা, এই যে অ্যাসিটাইল ক্লোরাইড থেকে অ্যালডিহাইড প্রস্তুতির বিক্রিয়াটা কি নামে পরিচিত? রোজেনমান্ড। খুব ভালোভাবে মনে রাখবে, ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। যদি এখান থেকে অনেক অ্যাপ্লিকেশনস আছে রিঅ্যাকশনের, সেগুলো খুব ভালোভাবে আমি একটা কোয়েশ্চেন করাবো, তখন বুঝতে পারবে যে কোয়েশ্চেনের ধরনটা কি হতে পারে, তাহলে এর অ্যাপ্লিকেশনটা কোন পর্যায়ে গিয়ে তোমাকে প্র্যাকটিস করতে হতে পারে, সেইটা তোমার তখন মাথায় আসবে। এবার দেখো মেকানিজমটা কি। মেকানিজমটা RCOCl, এটাকে একটু মানে আয়নায় যে চেহারা দেখলে একটু সাজুগুজু করে, সেই রকম করে এটাকে সাজুগুজু করানো হয়েছে। তাহলে এই যে সাজুগুজুটা কিভাবে করেছে, এটা স্ট্রেট ফরওয়ার্ড ছিল, বাড়িতে থাকা অবস্থায় সাধারণ অবস্থায় ছিল। এখন একে আয়নার সামনে রেখে দর্শকের সামনে যে এ কিভাবে এত সুন্দর একটা কম্পাউন্ড তৈরি করলো, তাহলে বাইরে যখন বেরোয়, বিশেষ করে ফিমেল মহিলারা একটু বাইরে বেরোনোর সময় বেশ সবাই এটা সমস্ত মহিলাই বাইরে বেরোলে একটু সেজে গুজে বেরোয়। তো এটাকে কারণ কি, বাইরে গেলে লোকে দেখবে, কি বলবে, এর মধ্যে কোনো কালচার নেই বা এর মধ্যে ড্রেস পোশাকের কোনো রুচি নেই, এই সমস্ত বিষয়গুলো চলে আসে। ওই কারণে এটা অনেকেই করে, ছেলেরাও করে, শুধু যে মেয়েরা করে এমনটা না, তবে মেয়েরা বেশি করে। আচ্ছা, এক্ষেত্রে যেটা হচ্ছে যে RCOCl, এইটা দেখো একটা কম্পাউন্ড। এই RCOCl এর ক্ষেত্রে যে PD লেড ক্লোরাইড, সরি এখানে লেড, এই লেডের ভ্যাকান্ট অরবিটাল থাকে। দেখো 4d10, ডিটা ফিল আপ থাকে, এসটা ভ্যাকান্ট থাকে। এই যে ক্লোরিনের CCl বন্ডের যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা কি হয়, ওর ভ্যাকান্ট অরবিটালে ট্রান্সফার হয়। আমি দেখিয়েছি তোমাদের, এই ভ্যাকান্ট অরবিটালে ট্রান্সফার হচ্ছে, ভালো করে লক্ষ্য করো। এই যে CCl বন্ডের ইলেকট্রনটা ভ্যাকান্ট অরবিটালে ট্রান্সফার হচ্ছে। ভ্যাকান্ট অরবিটালে ট্রান্সফার হওয়ার পরে গেল একটা কমপ্লেক্স তৈরি হলো, কি PDCl, এটাকে লেড কমপ্লেক্স বলবো। তাহলে এই Cl লেডের সাথে যুক্ত হয়ে গেল, আমি এখানে ছোট করে লিখছি RCOCl, তার সাথে PD, ঠিক আছে। এবার এইটা এখানে চলে গেল, দিয়ে কি তৈরি করলো, এই যে PDClটা তৈরি করেছে। ঠিক আছে, তাহলে এই PDClটা আবার পুনরায় কি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে। হাইড্রোজেনের সাথে যুক্ত কিভাবে হলো, হাইড্রোজেন একটা হাইড্রোজেন
কার্বনিল কম্পাউন্ডের এই যে সিও তার সাথে একটা এইচ যুক্ত হয়েছে দেখো, আর একটা এইচ এই সিএল এর সাথে বেরিয়ে গিয়ে বাইরে HCl হিসাবে পড়ে আছে। তাহলে এইভাবে অ্যালডিহাইডের প্রিপারেশনটা হলো। এখন প্রশ্ন হচ্ছে স্যার আপনি ব্র্যাকেটে তো BaSO4 লিখে রেখেছেন, BaSO4 হচ্ছে বেরিয়াম সালফেট, বেরিয়াম সালফেট, কি সালফেট? বেরিয়াম সালফেট। এটা অনুঘটক বিষ হিসাবে কাজ করে। এই যে বেরিয়াম সালফেট is added as a poison to reduce the activity of, otherwise it will further reduce to aldehyde to alcohol। তার মানে বেরিয়াম সালফেটের ভূমিকাটা কি? বেরিয়াম সালফেটের ভূমিকাটা এখানে অ্যাজ এ নোট হিসাবে লিখে দিচ্ছি, নোট। বেরিয়াম সালফেটের ভূমিকা, যদি ওখানে ইংরেজিতে লেখা রয়েছে যে বেরিয়াম সালফেট অনুঘটক বিষ হিসাবে কাজ করে। বেরিয়াম সালফেট অনুঘটক বিষ হিসাবে কাজ করে, অনুঘটক বিষ হিসাবে কাজ করে। ঠিক আছে, এই যে অনুঘটক বিষ হিসাবে কাজ করলো, তার ফলে কি হয় যে এক্ষেত্রে বিক্রিয়া রাসায়নিক সক্রিয়তা হ্রাস করে। এক্ষেত্রে বেরিয়াম সালফেট রাসায়নিক সক্রিয়তা হ্রাস করে। অন্যথায় কি হবে? অ্যালডিহাইড অ্যালকোহলে বিজারিত হবে। দেখো বেরিয়াম সালফেটের ভূমিকাটা কি এখানে আমি লিখে দিয়েছি, তোমরা এটা নোট করো। বেরিয়াম সালফেট অনুঘটক বিষ হিসেবে কাজ করে। এক্ষেত্রে বেরিয়াম সালফেট রাসায়নিক সক্রিয়তা হ্রাস করে, রাসায়নিক সক্রিয়তা হ্রাস করে। অন্যথায় অ্যালডিহাইড অ্যালকোহলে বিজারিত হবে। তার মানে কি? এই যে অ্যালডিহাইডটা রয়েছে, এই বেরিয়াম সালফেটটা রিঅ্যাকশনটা এখানেই স্টে করে দেবে, রিঅ্যাকশনটা এখানেই সীমাবদ্ধ করে দেবে। যদি বেরিয়াম সালফেট না থাকতো, এটা ফার্দার রিডিউস করে কনভার্ট হতো অ্যালকোহলে। কোথায়? অ্যালকোহলে কনভার্ট হতো। ঠিক আছে, তাহলে এই ছিল বিষয়। তাহলে তোমরা এখানে দেখছো যে পিডি কিভাবে ইলেকট্রন নেই, মেকানিজমটা দেখিয়ে দেওয়া হয়েছে, বেরিয়াম সালফেটের ভূমিকাকে। নেক্সট হচ্ছে দেখো প্রিপারেশন অফ অ্যালডিহাইড কিভাবে দেওয়া রয়েছে এক্সাম্পল গুলো। অ্যাসিটাইল ক্লোরাইড CH3 CH2 COCl, দিস ইজ প্রোপানয়িল ক্লোরাইড, প্রোপানয়িল ক্লোরাইড, এটাকে প্রোপানয়িল ক্লোরাইড, প্রোপানয়িল ক্লোরাইড। তাহলে প্রোপানয়িল ক্লোরাইডকে তুমি রোজেনবার্গ রিডাকশন করেছো, COCl টা কনভার্ট করে দেবে CH। তোমাদের আরেকটা জিনিস পরীক্ষায় মনে রাখার জন্য সহজ করে বলে দিচ্ছি, যদি এই ধরনের কোনো অ্যাসিটাইল ক্লোরাইড কম্পাউন্ড বা অ্যাসিড ডেরিভেটিভ কোনো অ্যাসিটাইল ক্লোরাইডকে দেখতে পাও, প্রোপানাইল ক্লোরাইড, বিউটানয়িল ক্লোরাইড এটসেট্রা, বেনজয়েল ক্লোরাইড এটসেট্রা, যাই কিছু দেখতে পাও না কেন, COCl মনে রাখবে COCl গ্রুপটা কনভার্ট হবে COH গ্রুপে। ঠিক আছে, এই যে COCl গ্রুপটা কনভার্ট হবে COH গ্রুপে। তাহলে দেখো COCl গ্রুপটা কনভার্ট হয়েছে CHO গ্রুপে, এটা প্রোপানল। দেখো বেনজয়েল ক্লোরাইড COCl গ্রুপটা কনভার্ট হয়েছে CHO গ্রুপে। ঠিক আছে, তাহলে বেনজয়েল ক্লোরাইড থেকে বেনজালডিহাইড এভাবে প্রিপারেশন হচ্ছে। বেনজয়েল ক্লোরাইডের সংকেতটা তোমরা এইভাবে লিখে ফেলবে খাতাতে, এই যে COCl, এটা বেনজয়েল ক্লোরাইড, এখানে C রয়েছে, অথবা এটা আইদার এভাবে দেওয়া থাকতে পারে তোমার C6H5COCl। যদি এইভাবে দেওয়া থাকে তাহলে তোমাকে এটা আইডেন্টিফাই করতে হবে, দিস ইজ বেনজয়েল ক্লোরাইড C6H5COCl। এটা যদি এভাবে দেওয়া থাকে মানে এই পোরশনটা কি? এই পোরশনটা হচ্ছে C6H5। ওকে, আচ্ছা, আশা করি তোমরা তাহলে বুঝতে পেরেছো। এবার এইটা থেকে বেনজালডিহাইড তৈরি হলো। নেক্সট হচ্ছে পরের যেটা হচ্ছে প্রিপারেশন অফ অ্যালডিহাইড। প্রিপারেশন অফ অ্যালডিহাইডের ক্ষেত্রে কি করব, যে আমরা এর আগে যেটা জানলাম অ্যাসিটাইল ক্লোরাইড থেকে কিভাবে প্রিপারেশন করা যায়, এরপর আমরা জানবো নাইট্রাইল এবং এস্টার থেকে কিভাবে। নাইট্রাইল বলতে আমরা কি বুঝি? নাইট্রাইল বলতে তোমরা সায়ানোর নাম শুনেছো মোট ভালোই, CN HCN, কোন এক বিজ্ঞানী এটাকে সম্ভবত পটাশিয়াম সাইনাইড, নট এইচ সাইনাইড, হাইড্রোজেন সাইনাইড, পটাশিয়াম সাইনাইড জীবে দেওয়ার সাথে সাথে সে ওটার নাম পর্যন্ত উচ্চারণ করতে পারেনি, মারা গিয়েছিল। তো এটা খুব বিষাক্ত একটা জিনিস পটাশিয়াম সাইনাইড। ঠিক আছে, সেই সাইনাইডই হচ্ছে CN, এখানটায় দেখছি এটা অ্যালকিল সাইনাইড,
বা অ্যালকিল নাইট্রাইলস বলতে পারি এটা আমরা। এই যে দেখো নাইট্রাইলস লেখা রয়েছে, তারপরে এস্টার। নাইট্রাইলস এবং এস্টার থেকে কিভাবে অ্যালডিহাইড প্রিপারেশন করব সেইটা নিয়ে এখন আলোচনা হবে। তাহলে দেখো RCN লিখেছি আমি, তারপর রিয়েজেন্ট হিসাবে কি নেওয়া রয়েছে, দিস ইজ রিয়েজেন্ট। রিয়েজেন্ট এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে তোমাকে। কি রিয়েজেন্ট না হয়, SnCl2 স্ট্যানাস ক্লোরাইড, তার সাথে কি নেওয়া হয় HCl, তারপরে কি নেওয়া হয় ওয়াটার দেওয়া হচ্ছে। এবার দেখো মজার বিষয়, তাহলে অ্যালকিল সায়ানাইড থেকে আমি যে অ্যালডিহাইড প্রস্তুত করছি, অ্যালকিল সায়ানাইড থেকে অ্যালডিহাইড প্রস্তুতির রিঅ্যাকশনটা কি নামে পরিচিত, অ্যালকিল সায়ানাইড বা অ্যালকিল নাইট্রাইড থেকে অ্যালডিহাইড প্রস্তুতির রিঅ্যাকশনটা স্টিফেন্স রিঅ্যাকশন নামে পরিচিত। কি রিঅ্যাকশন, স্টিফেন রিঅ্যাকশন। স্টিফেন রিঅ্যাকশন বা বিক্রিয়া, স্টিফেন বিক্রিয়া নামে পরিচিত। ঠিক আছে, এবারে স্টিফেন বিক্রিয়ার দেখো মেকানিজম কিভাবে সম্পন্ন হয় বিক্রিয়াটা। তাহলে যেভাবে সম্পন্ন হয় বিক্রিয়াটা, RCN এটা হচ্ছে গঠন RCN এ। তাহলে এই যে RCN এর গঠনটা লিখে ফেলেছো, দেখো নাইট্রোজেনের যে লোন পেয়ার দুটো রয়েছে, এ কি খুব দয়ালু ভাব দেখাবে, কারণ এখানে একটা H+ প্রোটন ফকিরের বা ভিখারির বেশে রয়েছে। তাহলে এই যে H+, এই লোন পেয়ারটা H+ কে দিয়ে দিল। H+ কে দিয়ে দেওয়ার পর নাইট্রোজেন কিছুটা অভাবে ধুকছে, মানে নিজের কাছে না থাকলে বেশি দয়া দাক্ষিণ্য দেখাতে গিয়ে যা হলো আর কি, নাইট্রোজেনের অবস্থাটা ঠিক এইরকম হলো। দয়া দাক্ষিণ্য দেখাতে গেলে প্লাস চলে এলো, এর মধ্যে একটা ডেফিসিয়েন্সি জেনারেট করলো, ঘাটতি জেনারেট করলো। সেই ঘাটতিটা আবার কে, দেখো এখানে SnCl2 SN এর যে ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনটা দেখো কার্বন পরমাণুকে দিল, আবার এখান থেকে যে ত্রিবন্ধন ছিল সেই ত্রিবন্ধন থেকে ইলেকট্রন শিফট করলো নাইট্রোজেনের মাথায়। তাহলে এখানে নাইট্রোজেনের ডেফিসিয়েন্সিটা কি হয়ে গেল, নাইট্রোজেনের ডেফিসিয়েন্সিটা মেকআপ হয়ে গেল। তারপর এখানে আবার কার্বনের মাথায় একটা অতিরিক্ত ইলেকট্রন এলো, যেটাকে সিংলেট ইলেকট্রন বলছি, সিংলেট ইলেকট্রন। কার্বনের মাথায় মাইনাস চার্জ থাকলে এটাকে আমরা কার্বন আয়ন বলবো। এই কার্বন আয়ন কি করবে, দেখো এটা কতগুলো বিষয় তোমাকে এখানে জেনে রাখতে হবে। দিস ইজ অ্যাসিড বেস রিঅ্যাকশন। এখানে নাইট্রোজেন লোন পেয়ার দিতে পারছে, তাহলে লোন পেয়ার দেওয়ার ক্যাপাবিলিটিটা, এটা একটা বেস বিহেভিয়ার। তাহলে নাইট্রোজেন যেহেতু লোন পেয়ার দিতে পারছে HCl, তাহলে এটা বেস হিসাবে কাজ করবে অ্যালকিল নাইট্রাইলসটা, আর এখানে HCl। এখন তোমাকে প্রশ্ন দিল, হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ডস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাসিড বেস রিঅ্যাকশন। নিচের কোন রিঅ্যাকশনটি অ্যাসিড বেস রিঅ্যাকশনের উদাহরণ। তোমাকে এই রিঅ্যাকশনটা আইডেন্টিফাই করে রাখতে হবে যে অ্যালডিহাইড প্রস্তুতির ক্ষেত্রে নিচের কোনটি অ্যাসিড বেস রিঅ্যাকশনস। একটু ডিপার প্রশ্ন, তখন তোমাকে এখানে দেখতে হবে, তোমরা শুধু অ্যামোনিয়াকেই ভাবছো বেস, ঠিক আছে, কিন্তু RCN নাইট্রোজেনের যে লোন পেয়ার ডোনেট করার ক্যাপাবিলিটি আছে, এক্ষেত্রে নাইট্রাইলটাও বেস হিসাবে কাজ করবে। তাই এক্ষেত্রে কি হবে, দেখো এখানে HCl অ্যাসিড আর নাইট্রাইলটা বেস, তাহলে দিস ইজ অ্যাসিড বেস রিঅ্যাকশন। কেন এটাকে অ্যাসিড বেস রিঅ্যাকশন, SN লুজেস ইলেকট্রন, এই যে স্ট্যানাস ক্লোরাইড ইলেকট্রন লুজ করে এটাকে কিসে পরিণত করছে, কার্বন আয়নে পরিণত করছে। আমি আগেই বলে দিলাম সিংলেট কার্বন আয়ন, বোথ আর প্রেজেন্ট ইন সেম অরবিটাল। তার মানে কি একটাই কক্ষকে ইলেকট্রন দুটো প্রেজেন্ট রয়েছে, এই কারণে এটাকে সিংলেট অরবিটাল বলছে। ঠিক আছে, তাহলে আশা করি এসব বুঝতে পেরেছো। এবার নেক্সট যেটা হচ্ছে যে RCN থেকে H নিল, NH হলো, এক্ষেত্রে RCNH একটা কার্বন আয়ন তৈরি হয়েছে। এবার এই কার্বন আয়নটা আবার একটা হাইড্রোজেনকে নিল, হাইড্রোজেনকে নিয়ে কি হয়েছে দেখো, এই যে মাইনাস অতিরিক্ত ইলেকট্রনটা, অ্যাসিড সবসময় গরিব মানুষ, প্রোটন যে থাকে H+, সে কি করে, তার কোনো ইলেকট্রন থাকে না, সে কাউকে দিতে পারে না, সে অন্যের ভরসায় থাকে, তার খাওয়া দাওয়া সবকিছু অন্যের উপর নির্ভরশীল। তাহলে এই যে নির্ভরশীলতা, এই নির্ভরশীলতাটা এখানটাই এই ইলেকট্রনটা এঁকে দিল, দিয়ে কি হলো, একটা ইমিন কমপ্লেক্স তৈরি হলো। এই ইমিন কমপ্লেক্স একটা আনস্টেবল কমপ্লেক্স, অস্থায়ী যৌগ। এটা অ্যাকচুয়ালি কার্বন আয়ন, মোট কথা হচ্ছে কার্বন আয়নটা অস্থায়ী, হাইলি রিঅ্যাক্টিভ স্পেসিস। কার্বন আয়নটা হাইলি রিঅ্যাক্টিভ স্পেসিস, তাহলে কার্বন আয়ন হাইলি রিঅ্যাক্টিভ হওয়ার সাথে HCl এর সাথে একটা ইমিন কমপ্লেক্স তৈরি করে। এই ইমিন কমপ্লেক্স কি করে, পরবর্তীতে দেখো এই যে ইমিন কমপ্লেক্স পরবর্তীতে আবার একটা HCl এর সাথে যুক্ত হয়। তাহলে একটা HCl এর সাথে যুক্ত হওয়ার পরে যেটা হচ্ছে যে দেখো এখানে NH2 তৈরি হয়েছে। এই NH2টা এই যে বেস আবার অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করছে, তাহলে এটা অ্যাসিড বেস রিঅ্যাকশন। তাহলে এই ইমিন কমপ্লেক্সটা আবার
একটা H প্লাস দিয়ে এই কম্পাউন্ডটা তৈরি করেছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এই লোন পেয়ারটা এখানে দিয়ে দিলে কি হয়ে যাবে, নাইট্রোজেন ইলেকট্রন ডেফিসিয়েন্সিতে আসবে আর হাইড্রোজেন কি আসে NH2 তে হয়ে যাবে। ঠিক আছে, এটা বুঝতে হবে মেকানিজম। দেখো খুব সহজ করে বলে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ বলছি, এটা তোমাদের খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে, তাহলেই তোমাদের মনে থাকবে। আদারওয়াইজ আমি বলছি, ভিডিও পজ করে দেখছো, ভাবছো যে আমার ব্রেন 5G, মাথায় থেকে যাবে সবকিছু, এটা করলে কিন্তু হবে না। ঠিক আছে, তা এবার এখানে ওয়াটার, এই যে এখানে লেখা রয়েছে ওয়াটার অ্যাক্টস অ্যাজ এ নিউক্লিওফাইল, জলটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। তাহলে এর আগের যে কম্পাউন্ডটা, এই ক্ষেত্রে জল রিঅ্যাকশন করতে আসবে কোথায়, এই পাই বন্ডে জল রিঅ্যাকশন করতে আসবে। দেখো সরি, পাই বন্ডে বলে ফেলেছি, দুঃখিত। জলটা রিঅ্যাকশন করবে এই কার্বনের সাথে, কোথায়, এই কার্বনের সাথে, এই কার্বনের সাথে জলটা রিঅ্যাকশন করবে। তাহলে এই যে কার্বনের সাথে জলটা রিঅ্যাকশন করবে, রিঅ্যাকশন করার পর আলটিমেট ফেট বা পরিণতি কি হবে, এই যে ওয়াটার, এই ওয়াটার রিঅ্যাকশন করলো, ওয়াটার রিঅ্যাকশন করার পর যেহেতু নাইট্রোজেন মোর ইলেকট্রোনেগেটিভ আর কার্বন লেস ইলেকট্রোনেগেটিভ, তাহলে এক্ষেত্রে দেখো নাইট্রোজেন মোর ইলেকট্রোনেগেটিভ, এখানে একটা পার্সিয়াল পজিটিভ চার্জ ডেভেলপ করবে। কি ডেভেলপ করবে, পার্সিয়াল পজিটিভ চার্জ ডেভেলপ করবে। তাই এক্ষেত্রে যেহেতু পার্সিয়াল পজিটিভ চার্জ, তার মানে এটা কার্বোক্যাটায়ন হিসেবে কাজ করবে, এটা ইলেকট্রোফাইল, এটা নিউক্লিওফাইল। তাহলে এক্ষেত্রে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইলের যে রিঅ্যাকশনটা সেটা এখানে চলে এলো। অক্সিজেনের যে লোন পেয়ার, সেই লোন পেয়ারটা এইখানটায় অ্যাটাক করলো, একটা কোঅর্ডিনেট বন্ড তৈরি করলো। কোঅর্ডিনেট বন্ড তৈরি হওয়ার পর দেখো এই যে ওভারঅল কম্পাউন্ডটা তৈরি হলো। তাহলে এখানে অক্সিজেন এটার সাথে বন্ড করলো, তাহলে কার্বনের টোটাল কটা বন্ড হয়ে যাচ্ছে, 5টা হয়ে যাচ্ছে, কারণ কার্বন হাইড্রোজেনের সাথে একটা বন্ড করে রয়েছে, হাইড্রোজেনের সাথে একটা বন্ড করে রয়েছে অলরেডি। তাহলে আর এখানে দুটো বন্ড, তাহলে 3টে, আর এখানে এটার সাথে একটা হলো 4টা, আর এটা একটা 5টা। কার্বনের 5টা বলতে সম্ভব নাই, তাই কি করবে, এই ডাবল বন্ডটা শিফট করবে নাইট্রোজেনের মাথায়। তাহলে এই ডাবল বন্ডটা যখন নাইট্রোজেনের মাথায় শিফট করলো, তখন নাইট্রোজেনের মাথায় কি এক্সেস ইলেকট্রন চলে এলো। এবার নাইট্রোজেন এক্সেস ইলেকট্রন রয়েছে, ছটফট করছে যে কাউকে খাবেও। তাহলে এখানে এই যে H3O প্লাস, এক্ষেত্রে Hটা প্রোটন, প্রোটনের কি ইলেকট্রন কম থাকে, তাহলে এখানটায় একে কি করলো, অ্যাডাপ্ট করলো। অ্যাডাপ্ট করার সাথে সাথে এটা NH3 প্লাস হয়ে গেল। NH3 প্লাস মানে নাইট্রোজেন আবার ইলেকট্রন ডেফিসিয়েন্সিতে ভুগছে, কারণ একজনকে দিয়ে রেখেছে। এবার ও তো ওটা আর মানে যেটা হচ্ছে কাউকে দিয়ে আর থাকতে পারছে না, যে আমার সবকিছু লস হয়ে গেল, তাহলে আমাকে আগের অবস্থায় ফিরে যেতে হবে। তাহলে আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য কি করবে, এই যে অক্সিজেনের বন্ডের OH বন্ডের ইলেকট্রনটা এটা এখানে শিফট করলো, আর এখানটায় যে অ্যামোনিয়া বাইরে বেরিয়ে যাবে, অ্যামোনিয়া বাইরে বেরিয়ে যাবে। আর এই Clটা যেহেতু নিউক্লিওফাইল হিসাবে পড়ে আছে বাইরে, এটা প্রোটনটাকে নেবে, দিয়ে এক্ষেত্রে যে কম্পাউন্ডটা, তাহলে এইখানে আলটিমেট রিঅ্যাকশনটা কি হলো দেখো, Cl নিউক্লিওফাইল হিসাবে প্রোটনটাকে নিয়ে নিল, OH বন্ডের ইলেকট্রনটা CO বন্ডে চলে এলো, তাহলে আর CH ডাবল বন্ড O হয়েছে, আর CH ডাবল বন্ড O। আর তাহলে এটা কি হয়ে গেল, এটা একটা অ্যালডিহাইড হয়ে গেল। দেন এটা NH3 আর HCl, এই তো হলো। তাহলে এটা অ্যামোনিয়াম ক্লোরাইডও লিখতে পারো, ইন দা ফর্ম অফ সল্ট অ্যামোনিয়াম ক্লোরাইড, এখানে দেওয়া আছে অ্যামোনিয়াম ক্লোরাইড বোতলকারী। এই হচ্ছে রিঅ্যাকশনটা, ঠিক আছে, এটা দুটোই ঠিক। এবার অ্যাসিড বেস রিঅ্যাকশন বিটুইন NH3 এন্ড HCl, যেটা আমি বলতে চাইছিলাম আর কি, যে NH3 এবং HCl এর মধ্যে অ্যাসিড বেস রিঅ্যাকশনে একটা অ্যামোনিয়াম ক্লোরাইড ফর্মেশন করেছে। কি ফর্মেশন করেছে, অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে আশা করি রিঅ্যাকশনটা বুঝতে পেরেছো। আমি ধৈর্য নিয়ে খুব আস্তে আস্তে বলেছি, খুব সহজ রিঅ্যাকশনস। তাহলে অ্যালকিল নাইট্রাইল থেকে অ্যালডিহাইড প্রস্তুতির বিক্রিয়াটাকে আমরা স্টিফেন রিঅ্যাকশন হিসেবে জানবো। এটা ওয়ান স্টেপেই তোমার সরাসরি অ্যালডিহাইড প্রস্তুত করা যায়, ঠিক আছে। এগুলো মেকানিজম ধাপে ধাপে কিভাবে হয়েছে রিঅ্যাকশনটা, তাহলে যদি স্টেপ দেখাতে হয় তাহলে এইভাবে তোমাকে দেখাতে হবে। মেকানিজমটা করে রাখবে, জানতে চাইতেই পারে যে স্টিফেন মেকানিজম বা স্টিফেন রিঅ্যাকশনের ক্রিয়া কৌশল আলোচনা করো, 2 মার্কস দিয়ে দিল, তখন সেক্ষেত্রে তোমাকে সেটা আলোচনা করতে হবে। নেক্সট হচ্ছে এই যে দেখো RCN SnCl2 তোমাকে দিয়েছে। এখন RCN এর পরিবর্তে যদি এখানে ধরো আমি দিলাম CH3CN, ভালো করে ফলো করো, CH3C≡CN, এখানে লোন পেয়ারটা আছে, এখানে SnCl2 দিয়েছো আর তার সাথে HCl দিয়েছো। আচ্ছা তোমরা এটা করতে পারবে না যে SnCl2 কি করে, তার লোন পেয়ারটা এখানে যেটা হয় মধ্যবর্তী ধাপে ইমিন কমপ্লেক্স তৈরি হলো,
এই ইমিন কমপ্লেক্সটা আবার এখান থেকে নিয়ে একটা কার্বন অ্যালডিহাইড তৈরি করেছে। সহজ জিনিস, এখানে মধ্যবর্তী স্টেপগুলোকে দেখানো হয় না, আমি কিন্তু আগের রিয়াকশনে ডিটেল আলোচনা করেছি, তাহলে সেটা তোমরা দেখে নেবে। আচ্ছা, নাইট্রাইল বা এস্টার থেকে অ্যালডিহাইড প্রস্তুতির ক্ষেত্রে শুধু যে এসেনশিয়াল টু ইউজ করা হয় এমনটা কিন্তু নয়। এই যে দেখতে পাচ্ছ ডাইব্যাল, DIBALH, তাহলে ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড, কি বললাম, ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইনস্টিড অফ এসেনশিয়াল টু এবং HCl এটা ইউজ করা যায়। ঠিক আছে, তাহলে RCN এর এসেনশিয়াল টু HCl এবং H3 এর পরিবর্তে যদি এই যে ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সংকেতটা এটা ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তখন তুমি এটা RCN থেকে সরাসরি কি লিখবে, RCHO, RCN থেকে RCHO। এই যে কনভার্সনটা কমপ্লিট করলে তুমি এই কনভার্সনটার জন্য কি কি রিয়েজেন্ট ইউজ করবে, কি কি রিয়েজেন্ট ইউজ করবে, 2 মার্কেট দিয়েছে, তখন তোমাকে কি কি রিয়েজেন্ট ইউজ করবে এটা জানার জন্য তোমাকে লিখে দিতে হবে এসেনশিয়াল টু HCl সেকেন্ড স্টেপ, তার সাথে অ্যান্ড H3O ওয়াটার। দ্বিতীয় আরেকটা কম্পাউন্ড কি লিখবে, দ্বিতীয় আরেকটা কম্পাউন্ড তোমাকে লিখতে হবে ডাই বল H। তাহলে এই দুটো কম্পাউন্ড, এগুলো তোমাকে খুব ঠান্ডা মাথায় ভাবতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্রিপারেশন অফ অ্যালডিহাইড। দেখো যে এক্সাম্পল গুলো এতক্ষণে বলছিলাম শুরুতেই রিয়াকশনে যে দিলে বুঝতে হবে, C6H5CN এটা কি বলতো, এটা তোমাকে পরীক্ষায় এভাবে দিতে পারে CN, তখন তুমি দেখে ঘাবড়ে গেলে যে স্যার তো এরকম করিয়েছে, আমার তো এরকম দিয়েছিল, পরীক্ষা এরকম দিয়েছিল, কোশ্চেন তো কঠিন হয়ে গেছে স্যার। না, কোশ্চেন কঠিন হয়নি, কোশ্চেন ঠিকই ছিল, তোমার মাথাতে কিছু একটা ছিল যেটা তুমি ধরতে পারোনি, আর বললাম না কি ছিল, সেটা পরীক্ষার পরেই সবকিছু জানা যাবে কি ছিল না ছিল, বা হয়তো মাথাতে যদি পোস্টমর্টেম করা যায় তখন ভাবা যাবে যে মাথার মধ্যে আদৌ তো মানে একটা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ছাত্রের ব্রেন ছিল না ওই মস্তিষ্কের মধ্যে অন্য কিছু ভাবনা চিন্তা ছিল। যাই হোক, ঠিক আছে, ইয়ার কি করলাম, এটা নিয়ে বেশি আবার ভাবনা চিন্তা করলাম যে স্যার এরকম কথাবার্তা বলছে। আসলে আমি পড়ানোর সময় একটু সিরিয়াসলি পড়াই, কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে ছাত্রছাত্রীদের অ্যাট্রাকশন করার জন্য এসব একটু বলতে হবে তোমাদের। এগুলো তোমরা আমি যেগুলো বলবো সেগুলো মজার ছলে নেবে, ঠিক আছে, কেউ কিন্তু পার্সোনালি নেবে না যে আমি স্যার তো আমাকে মেয়ে বলে বলেছে, তারপর স্যার তো আমাকে ছেলে বলে বলেছে, ডোন্ট ডু দিস, এটা কেউ ভাববে না। আমি খুব ফ্র্যাঙ্কলি এবং কর্ডিয়ালি বলবো, আন্তরিকভাবে বলবো, মজার ছলে বলবো, সেগুলো তোমরা সেইভাবেই নেবে, ঠিক আছে। তাহলে এই যে C6H5CN এক্ষেত্রে সোজাসুজি আমি কি বললাম, CN গ্রুপটা কনভার্ট হবে CHO তে। একই রকম ভাবে যদি এ স্টার হয়, এ স্টারে ডাইভাল, এই যে ডাইভাল ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড ডাইভাল H, সরি, তো ডাইভাল H লিখলে এই যে C2H5COCH3, এগুলো তোমরা প্র্যাকটিস করবে। তাহলে কি দেখো, C2H5COCH3 C2H5 এই পুরো গ্রুপটা কনভার্ট হয়েছে কোথায়, CHO তে। পুরো গ্রুপটা কনভার্ট হয়েছে কোথায়, CH। তোমাকে এখন দিল C6H5COOCH3, তাহলে এক্ষেত্রে কি লিখবে তুমি, এক্ষেত্রে যদি তোমাকে ডাইভাল H দেয়, তাহলে তুমি C6H5CHO লিখবে, বেনজেলডিহাইড ইজ আনসার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো অ্যালকোহল থেকে কিভাবে প্রিপারেশন করব। এখানে একটা কম্পাউন্ড লিখেছি, এটার নাম হচ্ছে PCC, খুব ভালোভাবে মনে রাখবে। নাম কি PCC, এটা কি পিসি না, পিসি নয়, মাসিও নয়, পিসিও নয়, এটার একটা ইন্ডিভিজুয়াল নেম আছে। নেমটা কি, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, তাহলে পিসির নামটা কি, পিসির নামটা হচ্ছে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, ঠিক আছে। তাহলে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেটের সংকেতটা আমি বলে দিই, C5H5N, দিস ইজ পিরিডিন, তার সাথে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড থাকবে CrO3, আর তার সাথে HCl থাকবে। এটাকে কম্বাইন্ড ফর্মে লেখা রয়েছে, যেহেতু এখানে পিরিডিনটা একটা বেসটা কি হচ্ছে, অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে HCl আর CrO3Cl তৈরি করেছে, ঠিক আছে, ওটাকে কম্বাইন্ড ফর্মে লেখা রয়েছে। এবার প্রাইমারি অ্যালকোহলের সাথে PCC এর রিঅ্যাকশন করলে এটা অ্যালডিহাইডে
অ্যালডিহাইড প্রস্তুত করতে পারি আমরা। এক্ষেত্রে দেখো RCH2OH থেকে RCHO, পিসিসিটা হচ্ছে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, এখানে লেখা রয়েছে অবশ্য, দরকার নেই, মানে মৃদু জারক দ্রব্য, যার বাংলাটা হচ্ছে কি মৃদু জারক দ্রব্য, মৃদু জারক দ্রব্য। দেখো এবার এক্ষেত্রে আমার দেখো CH3CH2OH, এটা ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল। এই ইথাইল অ্যালকোহলে যদি তুমি পিসিসি দাও তাহলে এখানে আমরা পাচ্ছি ইথানল। দেখো প্রিপারেশনটা আমি সিম্পলেস্ট ওয়েতে প্রিপারেশন গুলো দিয়েছি, জটিল কিছু দিইনি তোমাদের, কারণ এক্ষেত্রে শুধু এক্সাম্পল হিসাবে খুব সিম্পল এক্সাম্পল দিয়েছি। এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেন্স অবশ্যই তোমরা পিডিএফ এ পাবে, বিভিন্ন পরীক্ষার কোয়েশ্চেন্স, এবং আমি যথাসময়ে এগুলো আলোচনা করব, ঠিক আছে। দেখো এবার কনসেপ্ট টেস্ট কিভাবে করবে, এত কিছু জানলে এবার তো পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দেবে না? অবশ্যই পরীক্ষা দিতে হবে, ওই পরীক্ষার ব্যাপারে কোনো কনসিডার নেই, ঠিক আছে। এবার দেখো প্রোপাইল ক্লোরাইড টু বিউটানল, তাহলে এই ধরনের প্রশ্ন, ধরো এটাতে তোমাকে 2 মার্কস দিয়েছে আর এটাতে 2 মার্কস দিয়েছে, বা এটাতে 1 + 1 দুটো জিনিসে করতে দিয়েছে মনে করো, তাহলে তুমি কি করবে? এটা তোমাকে ফেস করতে হবে, যদি না পারো তাহলে 2 এর পরিবর্তে ইউ উইল গেট এ 0, তাহলে 0 পেলে তো হবে না, পরীক্ষায় ভালো মার্কস পেয়ে বাবা মাকে বলতে হবে আমি ভালো মার্কস নিয়ে এসেছি, আমাকে একটা আইফোন কিনে দাও, আমাকে একটা ল্যাপটপ কিনে দাও, তাহলে কিছু বলে। আর যদি ল্যাপটপ পরীক্ষায় ভালো রেজাল্ট করতে না পারো, তখন ল্যাপটপের পরিবর্তে বলবে, ছেলেদের বলবে বাইরে যা রাজমিস্ত্রি খাটতে, বিদেশে যা, আর মেয়েদের বলবে শ্বশুর বাড়ি চলে যা, তো এই সমস্ত বিষয়গুলো বলবে আর কি। তো সেটা যাতে না হয়, তুমি তোমার যোগ্যতা, মেধার পরিচয় তোমার রেজাল্ট দিয়ে দেখাতে হবে তোমাকে, ঠিক আছে, এইটা যাতে মাথায় থাকে। তাহলে প্রোপাইল ক্লোরাইড CH3 CH2 CH2 Cl, this is propyl chloride। ঠিক আছে, এই যে প্রোপাইল ক্লোরাইডটা, এই প্রোপাইল ক্লোরাইডে তোমার NaCN ইউজ করো, এটা অ্যালকিল হ্যালাইড, হট টাইপ অফ রিঅ্যাকশন অকার্স, কি ধরনের বিক্রিয়া করবে? এই সিএনটা নিউক্লিওফাইল, আর এটা হচ্ছে লিভিং গ্রুপ ক্লোরিন, এটা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড, তাহলে SN2 মেকানিজম হবে, SN2 হলে সাইমালটেনিয়াস রিঅ্যাকশন হয়, আমি সেই সব বলতে যাচ্ছি না, SN2 ভায়া হয় CH3 CH2 CH2 CN। এবার কি করতে হবে? দুটো জিনিস করে দেওয়া আছে আগে, SnCl2, তারপর কি হবে HCl and H3O, দুই or কি দিতে পারো ডাইবাল H, কি হয়ে যাবে CH3 CH2 CH, দেখো বিউটানল বলেছে, তার মানে এক্ষেত্রে 4টা কার্বন বিশিষ্ট পরমাণু তৈরি হবে, CH অ্যালডিহাইড তৈরি হবে, CH3 CH2 CH2 CHO তৈরি হলো বিউটানল। এবার ইথেন টু ইথানল, ঠিক আছে, এটা আমি একটু বলে দিই। দেখো এটা 1 নম্বর প্রশ্নের সলিউশন হলো, 2 নম্বর প্রশ্নের সলিউশনটা কি হবে? 2 নম্বর প্রশ্নের সলিউশন হবে ইথেন বলেছে CH2 CH2। এবার এটা H2O এর সাথে রিঅ্যাকশন করাতে হবে, H2O এর সাথে যদি রিঅ্যাকশন করো জল, তাহলে জলের দুটো অংশ থাকে, একটা H প্লাস একটা OH মাইনাস, তাহলে H প্লাস OH মাইনাস আমরা জানি অ্যাকর্ডিং টু মার্কোনিকভ রুলস, কোন অ্যাডেন্ডামের নেগেটিভ পার্টটা সেই অংশতে যুক্ত থাকে যেখানে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কম, কিন্তু আমার স্টার্টিং ম্যাটেরিয়াল বলেছে ইথেন, তাহলে ইথেনের ক্ষেত্রে CH2 CH2, তাহলে CH2 CH2 এর ক্ষেত্রে যেটা হবে যে প্লাস এবং মাইনাস H প্লাস OH মাইনাস, তাহলে CH3 CH2 OH, আমি OH টাকে যদি
এক্ষেত্রে এইচ প্লাস আর OH মাইনাস, এইটা হচ্ছে। তাহলে এইচটাকে এখানে দিলাম, সরি এটা এখানে দিলাম, এটা এখানে আসলো, আবার এইটা এখানে চলে এলো, এইরকম হবে, ঠিক আছে। আচ্ছা এটাকে আরেকটু মডিফাই করে লিখে দাও, CH2 ডাবল বন্ড CH2, ঠিক আছে। এবার এক্ষেত্রে জলের OH মাইনাসটা এটা এখানে দিলাম, এটা এখানে দিলাম, তাহলে এখানে একটা মাইনাস আসছে, এবার এখানে H প্লাস আছে, তাহলে এই মাইনাসটা H প্লাসে আসলো, তাহলে CH3 CH2OH, এটাকে এভাবে দেখালাম। এবার অ্যালকোহল থেকে, এটা প্রাইমারি অ্যালকোহল, প্রাইমারি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড কিভাবে করব, PCC, PCC মানে হচ্ছে C5H5N CrO3 HCl, এই রিয়েজেন্টটা দিতে হবে, ঠিক আছে। এই রিয়েজেন্টটা দিলে আমরা কি পাবো, CH3 CH2 ইথানল পাবো, ঠিক আছে। এই হচ্ছে ওভারঅল রিঅ্যাকশনস। তো শ্রেণীর ছাত্রছাত্রী, অ্যালকোহল অ্যালডিহাইডের প্রস্তুতি সম্পর্কিত আজকের প্রথম ক্লাসে তোমাদের যা যা শেখানো হলো এগুলো তোমরা খাতায় লিপিবদ্ধ করবে। যেসব কোয়েশ্চেন্সগুলো, বেসিক কোয়েশ্চেন্সগুলো তোমাদের সামনে প্র্যাকটিস করানো হলো সেগুলো তোমরা বুঝবে, বুঝে তোমাদের কোয়েশ্চেন্স ব্যাংক বলো বা টেস্ট পেপার বলো বা আর যা কিছু ম্যাটেরিয়ালস রয়েছে সেই মডিউলসগুলো থেকে তোমরা কোয়েশ্চেন্সগুলো প্র্যাকটিস করবে। আমি তোমাদের এইরকম আরো প্রশ্ন, স্ট্যান্ডার্ড প্রশ্ন নোটস আকারে তোমাদের অ্যাপে যাবে, সেগুলো তোমরা দেখবে, কোয়েশ্চেন্স তার আনসার কিভাবে লিখতে হবে সেটা আছে, আর তার সাথে সাথে আমি এখানেও ডিসকাশন করব। তো আজকের ক্লাস আপাতত এ পর্যন্তই। পুজোর এই মরশুমে তোমরা ভালোভাবে তোমাদের উৎসব উদযাপন করো, পারিবারিকভাবে, পরিবারের প্রত্যেকের জন্য শুভকামনা, তোমাদের জন্য শুভকামনা। আগামী দিনে যে পরীক্ষা আসছে তোমাদের চতুর্থ সেমিস্টারে, সেই সেমিস্টারে তোমরা বেশি করে পড়াশোনায় মনোযোগী হও, এই আশা রেখে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। আগামী ক্লাসে আবার দেখা হবে।